হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ লাইভ ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক ভালোবাসা। মাধ্যমিক পরীক্ষা একেবারেই আসন্ন, প্রায় একবারে 11th আওয়ারে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে কি কি ভুলভ্রান্তিগুলো হয় সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য এই ভিডিও নিয়ে এসেছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ইংরেজি পরীক্ষায় কি কি ভুলভ্রান্তি হয় সেগুলো নিয়ে যদি একটা ভিডিও করা যায়। তো আজকে খুব ছোট একটা ভিডিও তৈরি করছি তোমাদের জন্যে, কারণ সময় খুব কম এবং তোমরা ধাপে ধাপে এই ভিডিওটা দেখে নেবে, তাহলে আশা করছি যে তোমাদের বেনিফিট হবে। তো আমরা প্রথমেই আগে মাধ্যমিক পরীক্ষার ইংলিশের সিলেবাসটা দেখে নেওয়া যাক। দেখো, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 90 মার্কসের পরীক্ষায় বসতে হবে। প্রথমেই থাকবে রিডিং স্কিল 20 মার্কস। এটা তোমরা সবাই জানো যে প্রোজ আর পোয়েট্রি থেকে দেয়া হবে। নেক্সট আনসিন কম্প্রিহেনশন, এটাও 20 মার্কস। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 12 মার্কস থাকবে গ্রামার আর 8 মার্কস থাকবে ভোকাবুলারি। ওই আনসিন কম্প্রিহেনশন থেকেই 4টে ওয়ার্ড নেওয়া হবে, সেটাকে তোমাদের ওর সিমিলার ওয়ার্ড খুঁজে বের করতে হবে। এবারে আসছি লাস্ট অফ অল রাইটিং স্কিল, 3টে রাইটিং স্কিল থাকবে, সেটা হচ্ছে 30 মার্কসের। মোটামুটি এই তোমাদের সিলেবাস। এবার দেখে নেওয়া যাক গ্রামারে কি কি থাকবে তোমাদের মাধ্যমিকে। তো আমি আজকের এই ছোট্ট ভিডিওতে গ্রামারে কি কি ভুলভ্রান্তি হয়, সম্ভাব্য ভুলগুলো নিয়ে ডিসকাস করব, আর পরের ভিডিওতে আমরা রাইটিং স্কিল নিয়ে ডিসকাস করব। কি কি রাইটিং স্কিলে থাকবে এবং রাইটিং স্কিলে কি কি সম্ভাব্য ভুলভ্রান্তি হয় সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো গ্রামারে কি কি সিলেবাস আছে, প্রথমেই থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, এটাতে 3 মার্কস থাকবে, ঠিক আছে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস, এটাতেও 3 মার্কস থাকবে। তো এবারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেখানে ভয়েস চেঞ্জ থাকতে পারে, ন্যারেশন থাকতে পারে, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, ভাইস ভার্সা, এবং চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো এবারে এই আইটেমগুলোর মধ্যে কোনটা দেবে সেটা বলা যায় না, যে কোনো 3টে হয়তো দিতে পারে বা অন্য কোনো আইটেম এখানে দিতে পারে, এটাতে কোনো সাজেশন করা যায় না। এবারে আসি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে নিচে কতগুলো লিস্ট দিয়ে দেওয়া থাকবে এবং তোমাকে চুজ করতে হবে কারেক্ট ফ্রেজাল ভার্বটি। এবং এই পরীক্ষাতে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব, এই দুটি থাকবেই। গ্রামারের যে সিলেবাসটা তোমাদের জানালাম, এবারে আমি প্রত্যেকটা আইটেমে কি কি সম্ভাব্য ভুল হয় বা ছাত্রছাত্রীরা কি কি ভুল করে নম্বর থেকে বঞ্চিত হয় সেগুলো পরপর দেখানোর চেষ্টা করছি। খুব বেশি এক্সাম্পল দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের বোঝানোর স্বার্থে আমি কিছু কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। প্রথমে আসি ভয়েস চেঞ্জের কথায়। তোমরা দেখো, ভয়েস চেঞ্জ তোমরা খুব ছোট ক্লাস থেকে করে এসেছো, কিন্তু যে বেসিক ভুলগুলো তোমরা মাঝে মাঝে করে ফেলো, খাতা দেখলে যেটা মনে হয় সেটা কতগুলো ছোট ছোট ভুল তোমরা করে ফেলো ভয়েস চেঞ্জের সময়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, 2019। দেখো 2019-এ কোশ্চেনটা কি ছিল? উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, এটা ছিল ভয়েস চেঞ্জ। আচ্ছা, একবার দেখে নাও এখানে সাবজেক্ট কোনটা, এখানে উই, ফাইনাইট ভার্ব কোনটা, কল, অবজেক্ট কোনটা, দ্য টাইগার, আর তাহলে আওয়ার ন্যাশনাল অ্যানিমেলটা কি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তোমরা প্রায়ই ভুল করে ফেলো, আওয়ার ন্যাশনাল অ্যানিমেলটাকে অবজেক্ট বানিয়ে ফেলো, কিন্তু সেটা কিন্তু করলে ভুল হয়ে যাবে। কিভাবে বুঝবে? দেখো, এই কলকে, ফাইনাইট ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হবে অবজেক্ট। দেখো, এখানে কলকে কি দিয়ে কোশ্চেন করো, তাহলে টাইগারই আসছে। সুতরাং এবার বোঝা গেল যে অবজেক্ট কোনটা। আওয়ার ন্যাশনাল অ্যানিমেলটাকে তোমরা ইনট্যাক্ট রেখে দেবে, অর্থাৎ এটার কোনো চেঞ্জ হবে না।
তাহলে দেখো, আমি যদি কিন্তু তোমরা ভুল করে ফেলো, আওয়ার ন্যাশনাল অ্যানিমেলটাকে নিয়ে তোমরা চেঞ্জ করতে যাও। কিভাবে করো? আওয়ার ন্যাশনাল অ্যানিমেল ওয়াজ কল্ড দ্য টাইগার বাই আস, এটা কিন্তু ভুল হয়ে গেল, কারণ কমপ্লিমেন্টটা সাবজেক্ট হতে পারে না। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? দ্য টাইগার ওয়াজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাই আস। ঠিক তেমনিভাবে আরেকটি কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি, সেটাও একবার মাধ্যমিক পরীক্ষায় এসেছিল 2007। দেখো, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century। এটাকে তুমি যখনই কোনো ভয়েস চেঞ্জ করবে তখন তোমরা পার্ট পার্ট করে ভাগ করে নেবে। দেখো, সামওয়ানটা হচ্ছে সাবজেক্ট, রোডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দিস লেটারটা হচ্ছে অবজেক্ট, আর ইন দ্য 19th century এটা হচ্ছে অনেকটা প্রিপোজিশনাল ফ্রেজের মতন ব্যবহার হচ্ছে। তো অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা ইন দ্য 19th centuryটাকে চেঞ্জ করে ফেলে। তো এটা চেঞ্জ হবে না, এটা ইনট্যাক্ট থাকবে, কারণ ভয়েস চেঞ্জের সময় সবসময় মনে রাখতে হবে আমরা অবজেক্টটা চেঞ্জ করব। তাহলে অ্যান্সারটা কি হবে? দিস লেটার ওয়াজ রিটন ইন দ্য 19th century। তো এই দু রকমের ভুল দেখানো হলো। এবার আর এক রকমের ভুলের কথা বলি। যেমন কন্টিনিউয়াস ফরম্যাট থাকলে অনেক সময় তোমরা ভুল করে ফেলো। এরকম আর একটা সেন্টেন্স নিচ্ছি, আই অ্যাম রাইটিং এ পোয়েম। এটা 2012-এ এসেছিল। 2012-এ এই কোশ্চেনটি মাধ্যমিকে সেট করেছিল। ঠিক একইভাবে দেখো, আইটা হলো সাবজেক্ট, অ্যামটা হলো অক্সিলারি ভার্ব, রাইটিংটা হলো ফাইনাইট ভার্ব, পোয়েমটা হলো অবজেক্ট। তো এবারে কি করা যাবে? পোয়েমটা অবজেক্ট, সুতরাং আবার ওটা সাবজেক্ট করবে। ম্যাক্সিমাম বা অনেক স্টুডেন্টকে দেখি খাতাতে লিখতে এ পোয়েম ওয়াজ রিটন বাই মি। এটা কিন্তু হবে না, কারণ ভয়েস চেঞ্জের সময় তিনটে জিনিস তোমাদের কনসিডার করতে হবে। একটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আরেকটি জিনিস কনসিডার করতে হবে, সেটা হলো তোমাদের টেন্স। দেখো, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে একটা বিং আনতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? এ পোয়েম ওয়াজ বিং রিটন বাই মি। মোটামুটিভাবে ভয়েসের ভুলগুলো ধরিয়ে দিলাম। এবার আসছি ন্যারেশন পার্টে। এবার কতগুলো মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন নিয়ে ডিসকাস করা যাক। দেখা যাক 2023-এর কোশ্চেনটা। দেখো, 2023-এর কোশ্চেনে দেওয়া হয়েছে, স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক। খুব সিম্পল কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনে অনেক সময় দেখা যায় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা হোয়ারের পরে তারপরে দ্যাট বা অন্য কিছু বসিয়ে দাও। এটা কিন্তু একেবারেই বসাবে না। যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেখানে হোয়ার, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এই ডব্লিউএইচ গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর দ্যাট লাগবে না। তাহলে এর অ্যান্সারটা কি হবে? স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার ইয়োর হোমওয়ার্ক ওয়াজ। এখানে হোয়ারটা বসিয়ে দিলে, আর এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্সে করে দেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি তুমি এখানে হোয়ারও বসাও আবার ইফও দাও তাহলে কিন্তু হবে না। কিন্তু যদি ডব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ইফ দিয়ে বা ওয়েদার দিয়ে করবে। তো আর একটা এক্সাম্পল নেওয়া যাক। এটা 2010-এ এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, 2005-এও এসেছিল। ক্লাইম আপ লিটল বয় সেড দ্য ট্রি। যারা অনেক পুরনো সিলেবাস পড়েছো তারা জানো যে এটা সেলফি জায়ান্ট থেকে এই সেন্টেন্সটা দেওয়া হয়েছে। দেখো, ক্লাইম আপ লিটল বয়, এটা তোমরা অনেকেই এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে ট্রিট করো, কিন্তু এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়। দেখো, এটার মধ্যে একটা ইমোশন এক্সপ্রেসড হচ্ছে, সেই জন্যে এটা তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের মতন ট্রিট করতে হবে। তো অনেকেই করে দেয় যে দ্য ট্রি সেইড দ্যাট দ্য লিটল বয় ক্লাইম আপ। না, এভাবে কিন্তু হবে না। তা এভাবে করলে কীরকম হবে? অর্থাৎ এটার মধ্যে একটা ইম্পারেটিভেরও সেন্স রয়েছে, আবার কিছুটা এক্সক্লামেশনেরও একটা সেন্স রয়েছে। তো এটাকে কারেক্ট ওয়েতে যদি করতে হয় তাহলে লিখতে হবে দ্য ট্রি এনকারেজ লিটল বয় টু ক্লাইম আপ। আশা করছি তোমরা এই দুটো এক্সাম্পল খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার থার্ড এক্সাম্পলটা দেখায়, যদিও টাইম খুব কম, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা কয়েকটা উদাহরণ দিয়ে শুধু সম্ভাব্য ভুলগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষায় কোনো এই ভুলগুলো না করো।
তো দেখো 2014 কোশ্চেনটা, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। কোশ্চেনটার মধ্যে কোনো রকম কমপ্লেক্সিটি নেই। প্রথমেই দেখো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স রয়েছে, আর দ্য বয় সেইড এটাও পাস্ট টেন্স রয়েছে। তাহলে আমরা কি করব, যেহেতু দুটো পাস্ট টেন্স রয়েছে অতএব ভেতরের রিপোর্টেড স্পিচের ভার্বটিকে পাস্ট পারফেক্টে করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এই আই ওয়েন্ট রয়েছে আর রিপোর্টিং ভার্বটা সেড রয়েছে, পাস্ট পারফেক্ট করতে ভুল করে ফেলে। এটা কিন্তু ভুল করবে না। আবার বলছি, রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনাইটে থাকে, আর রিপোর্টিং যে ভার্বটা সেটা যদি পাস্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। তো এই থাকলো মোটামুটি ন্যারেশনের ভুল ত্রুটিগুলো নিয়ে। এবার আমরা নেক্সট আইটেম নিয়ে ডিসকাস করব। এবার আসি ফ্রেজাল ভার্বের ব্যাপারে। ফ্রেজাল ভার্বে দেখবে তিনটে জেনারেলি তোমাদেরকে চুজ করতে হবে। নিচে একটা লিস্ট দেওয়া থাকবে, হয়তো 5টাও থাকতে পারে, কখনো 6টাও থাকতে পারে। সেই লিস্ট থেকে তোমাদেরকে চুজ করে নিতে হবে। আর যে আন্ডারলাইন ওয়ার্ডটা থাকবে, ভার্বটা থাকবে, সেটিকে রিপ্লেস করে একটা ফ্রেজাল ভার্ব লিখতে হবে। এবারে 2020 কোশ্চেনটা দেখো কি আছে, হ্যাভ ইউ রিড দিস বুক। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের সেন্টেন্স এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তো লিস্টে দেখবে দেয়া থাকবে গো থ্রু, অর্থাৎ প্রেজেন্ট ফরম্যাটটা দেয়া থাকবে, কিন্তু তোমাকে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তোমাকে ভার্বটাকে চেঞ্জ করে পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে, গন থ্রু করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, এই যে রিড আছে, রিডটা দেখো আন্ডারলাইন করা আছে, রিডের জায়গায় তোমাকে লিখতে হবে গন থ্রু। তো এই ফ্রেজাল ভার্বের ব্যাপারে এই টেকনিকটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে তোমাকে পুরো ফুল মার্কসই পেয়ে যাবে। যেমন ধরো আর একটা এক্সাম্পল নেওয়া যাক, 2002 এসেছিল, মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। খুব ভালো কথা, এখানে দেখো স্টার্টেডের নিচে আন্ডারলাইন করা আছে। তো স্টার্টেডের রিপ্লেসমেন্ট হবে সেট আপ দিয়ে, তো সেট আপ লিস্টে থাকবে। তো এখন যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, দেখো হ্যাজ আছে, তো এখানে যে ভার্বটা যেটা দিতে হবে সেটা পাস্ট পার্টিসিপল ফরম্যাটটা দিতে হবে। তো যেহেতু সেট আপের পাস্ট পার্টিসিপল ফরম্যাট পাস্ট ফর্ম একই, সেই জন্য সেট আপই থাকবে। কিন্তু যে ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, ধরো এর আগেরটা যেমন ছিল গো থ্রু এর পাস্ট ফরম্যাট হলো ওয়েন্ট থ্রু, আর পার্টিসিপল ফরম্যাট হলো গন থ্রু। তো তোমাকে পার্টিসিপল ফরম্যাটটা দিতে হবে গন থ্রু। এবার আর একটা এক্সাম্পল নিই, 2011-তে দেখো কোশ্চেনটা সেট হয়েছিল, 2016-তে এসেছিল, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন। দেখো এখানে লিস্টে থাকবে কল অফ, তোমাকে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এবং প্যাসিভ ভয়েসে আছে, সুতরাং তোমাকে এখানে উইথড্রনের বদলে তোমাকে করতে হবে কলড অফ। কেউ যদি কল অফ লেখে তাহলে কিন্তু মার্কস ডিডাকশন হবে। এখানে আর একটা কথা বলে দিই, ফ্রেজাল ভার্ব যখনই অ্যাটেম্প করতে যাবে দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব যেটা লিখছো সেটা স্ট্রাকচারটা ঠিক আছে কিনা আর কারেক্ট চয়েস করেছো কিনা। ধরো এখানে যেমন ধরো দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, এখানে তুমি কল অফ লিখলে, এই কারেক্ট চয়েসের জন্যে তোমাকে হাফ মার্কস দেওয়া হবে। আর যেহেতু ফরম্যাটটা যদি ঠিক করো তাহলে আর হাফ মার্ক, অর্থাৎ ফ্রেজাল ভার্বের জন্য হাফ মার্ক হচ্ছে কারেক্ট চয়েস আর হাফ মার্কস হচ্ছে ফরম্যাট। তো তোমরা যদি কোনো কারণে কোনো কনফিউশন থেকে থাকে, তুমি ফরম্যাটটা যদি না ঠিক করে আসতে পারো, অন্তত কারেক্ট চয়েসও যদি করো, তাও কিন্তু তোমাকে হাফ মার্কস দেবে। এই হচ্ছে ফ্রেজাল ভার্ব সম্বন্ধে যা কিছু ত্রুটি বিচ্যুতি। তো আবার একটু সাম আপ করে বলে দিই, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কারেক্ট চয়েসটা করবে এবং লিস্টের মধ্যেই থাকবে।
আর ফরম্যাটটা ঠিক করার চেষ্টা করবে, টেন্সটার দিকে নজর দেবে, যেরকম টেন্সে থাকবে সেরকমভাবে করে দেবে। আর একটা ব্যাপার হলো যে যদি প্যাসিভ ভয়েসে থাকে সেন্টেন্সটা, যেমন দেখো এই দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফরম্যাটে আনতে হবে। এই দুটি টিপস যদি তোমরা মনে রাখতে পারো, আমার ফ্রেজাল ভার্বে তোমরা 3-এ 3 পাবে। এবার আমরা আসছি যে টেন্সের ব্যাপারে। কারেক্ট চয়েস অফ ভার্বস, এই আইটেমে 3 মার্কস অ্যালোটেড। তো তোমাকে 3টে ভার্ব চয়েস করতে হবে তো এই আইটেমে। তো এবারে 2023-এর কোশ্চেনটা নেওয়া যাক। দেখো 2023-এর কোশ্চেনে দেয়া আছে দ্য টর্টয়েস সেট আউট টু কালেক্ট all the wisdom in the world and as he dash, অপশন আছে দেখো has been gathered, had gathered each piece he put into a large gourd। তো এখানে দেখো এই গ্যাদারটা হবে, কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্স থাকলে তাহলে তোমাকে গ্যাদার দেবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে পাস্ট পারফেক্ট টেন্স দেয়, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স দেবে না। তার কারণ হলো যে একটা ঘটনা যখন পাস্টে ঘটেছে তখন সেখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স দেবে। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কখন দেবে, যখন দুটো ঘটনা পাস্টে ঘটেছিল তার মধ্যে যেটা আগে ঘটবে সেটাতে তখন পাস্ট পারফেক্ট দেবে। দেখো ঠিক পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, পরের সেন্টেন্সে বলা হচ্ছে যে হি পুট ইনটু এ লার্জ গোর্ড, এটা তো হয়ে গেল ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা দেখো স্টার্ট হচ্ছে দিস টুক এ লং টাইম অ্যান্ড হোয়েন টর্টয়েস থট হি ড্যাশ হ্যাড কল্ড কালেক্ট অল দিস দেয়ার ওয়াজ। তো এখানে দেখো এখানে কিন্তু হ্যাড কালেক্টেড হবে, কেন, দেখো হি থট এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট, তার আগে যখন ভেবেছিল টর্টয়েস তার আগে কিন্তু এটা কালেক্ট হয়েছিল, সুতরাং এখানে কিন্তু হ্যাড কালেক্টেড। কিন্তু আগের সেন্টেন্সটাই কিন্তু পাস্ট ইনডিফিনাইট হবে। তো আমি আরেকটু সাম আপ করে দিচ্ছি যে এই যখনই পাস্ট টেন্সের কোনো ঘটনা থাকবে, দুটো ঘটনা যদি থাকে, যেটি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট করবে। নেক্সট সেন্টেন্সটা দেখো হি ড্যাশ ডিসাইডস হ্যাড ডিসাইডেড টু টাইট দ্য গোর্ড অন টপ অফ এ ট্রি। এখানেও দেখো এখানে কিন্তু ডিসাইডেড করবে, কারণ এখানে কিন্তু দুটো ঘটনার কথা বলা নেই। তো কারেক্ট চয়েস অফ ভার্বসের ক্ষেত্রে তোমাদের অপশান দেয়াই থাকবে, তোমরা শুধু টেন্সটা একটু ক্যালকুলেট করে নেবে যে কোন টেন্সটা এটা হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু যদি ধরো তোমার থাকলো ইয়েস্টারডে, তাহলে তুমি শিওরলি বুঝে যাবে যে সেটা কিন্তু পাস্ট টেন্সেই হবে, ফরম্যাটটা ভার্বের ফরম্যাটটা পাস্ট ইনডিফিনাইটে করবে। যদি দেখো দুটো সেন্টেন্স রয়েছে, একটা আগে ঘটছে, কোনো একটা কাজ আগে হচ্ছে, কোনো একটা পরে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি পাস্ট পারফেক্টটা দিয়ে দেবে। ধরো টুমরো রয়েছে, কিন্তু তুমি টেন্সটাকে ঠিক করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে ফিউচার ফরম্যাটটা করবে। এরকমভাবে কিছু কিছু টিপস আছে বা যেগুলো সাইন সিমটম আছে, যেগুলো দেখে বোঝা যায় কোনটা করা যেতে পারে। তারপরে ধরো কোনো একটা ফাংশন শুরু হয়েছে, সেটা একটা কোনো নির্দিষ্ট টাইম ধরে ঘটছে, তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কীরকম, যদি ধরো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, তাহলে এখানে সে 3 দিন ধরে ভুগছে, তাহলে সেক্ষেত্রে এখানে এখনো ভুগছে, এই এখনো ভুগছে যদি থাকে তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি দেখা যায় যে না, ঘটনাটা পাস্টে কোনো একটা সময় ধরে হচ্ছিল, যেমন সে 3 দিন ধরে জ্বরে ভুগেছিল, তাহলে সেক্ষেত্রে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে দেবে। অর্থাৎ টাইমটা নির্দিষ্ট থাকলে, টাইম স্পেসিফাইড থাকলে সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস ফরম্যাটটা হয়। এবং কিভাবে হবে না, যদি দেখো যে প্রেজেন্টের ফরম্যাট রয়েছে, এখনো কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি দেখো যে পাস্টে চলছিল কোনো একটা কাজ কোনো নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইটা মোটামুটি টেন্সের ব্যাপারে এটা বললাম। আর এবারে আসছি আমি
ট্রান্সফরমেশন, মানে ধরো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স, কয়েকটা টিপস যেগুলো পরীক্ষার হলে খুবই ভুল হয়ে যায়, কনফিউজিং লাগে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে আজকের ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা পরের ভিডিওতে আমরা রাইটিং স্কিল নিয়ে ডিসকাস করে দেবো। এবার আসছি কনভার্সন অফ সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স অ্যান্ড ভাইস ভার্সা। আচ্ছা, এই আইটেমটিতে দেখা যাচ্ছে যে সিম্পল সেন্টেন্স থাকলো, হয়তো দুটো সিম্পল সেন্টেন্স থাকলো, একটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হবে, বা হয়তো দুটো সিম্পল সেন্টেন্স রয়েছে, সেটা একটা সিম্পল সেন্টেন্সে জয়নিং করাতে হবে। আচ্ছা, এখানে একটা টিপস হলো যে যদি তোমাকে বলা হয় যে দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে, একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব আসবে। আর যদি বলা যায় যে দুটি সিম্পল সেন্টেন্স রয়েছে, একটা সিঙ্গল সেন্টেন্সে কনভার্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে। আর একটু ডিটেলিংয়ে বলছি, ধরো আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, দেখো, হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে। ইট ওয়াজ এ হলিডে, এটা একটা সিম্পল সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, উই ওয়েন্ট আউট ফর এ ডেজ আউটিং। তো এবারে এই দুটো সেন্টেন্সকে বলা হলো যে একটা মাত্র সিম্পল সেন্টেন্সে করতে। তাহলে তোমরা কি করবে? তার মানে একটা সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। দেখো করছি আমি, ইট বিং এ হলিডে উই went out for a day's outing. দেখো এখানে একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, আর এখানে একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, ওয়েন্ট আউট। বিংটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। আর একটা জিনিস হচ্ছে যে যখন বিং ইউজ করবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বিং এর কিন্তু একটা সাবজেক্ট দরকার, সেটা হচ্ছে দেখো ইট দিয়েছি, ইট বিং এ। অনেকেই এই ইটটা দিতে ভুল করে। ইটটা কিন্তু না দিলে এই সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট হলো না, কারণ প্রেজেন্ট পার্টিসিপল থাকলে সেখানে একটা সাবজেক্ট দরকার। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি বলি, এই দুটো সেন্টেন্সকে যদি বলি যে সিঙ্গল সেন্টেন্সে করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গল বললেই মনে থাকবে যে আমি কমপ্লেক্সও করতে পারি, কম্পাউন্ডও করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমি অ্যান্ড দিয়ে করতে পারি। যেমন ধরো, ইট ওয়াজ এ হলিডে অ্যান্ড উই ওয়েন্ট আউট ফর এ ডেজ আউটিং, সেটাই কিন্তু কোনো ভুল হবে না। কিন্তু যদি বলা হয় যে সিম্পল সেন্টেন্সে করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এটা একটা টিপস। আর একটা টিপস হলো, ধরো কতগুলো সেন্টেন্স দেওয়া হলো, বললো রিলেটিভ ক্লজ করতে, রিলেটিভ ক্লজ বানাতে, রিলেটিভ ক্লজ তৈরি করতে। হ্যাঁ, তো ধরো একটা সেন্টেন্স দেওয়া হলো, হ্যাঁ, রিলেটিভ ক্লজ কিভাবে তৈরি হবে? ধরো হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ধরো দুটো সেন্টেন্স দেওয়া হচ্ছে রিলেটিভ ক্লজ দিয়ে, তা সেক্ষেত্রে কিন্তু অনেকে ধরো দ্যাট বসিয়ে দিল, হ্যাঁ, সেটা কিন্তু করবে না, কারণ WH ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু, এগুলো হচ্ছে সব WH ওয়ার্ড, তোমরা জানো, WH ওয়ার্ড দিয়ে কিন্তু রিলেটিভ ক্লজ বললেই তুমি কিন্তু WH ওয়ার্ডগুলো দেবে। অনেকে কিন্তু WH ওয়ার্ডগুলো দেয় না, হ্যাঁ, বা অন্যভাবে কমপ্লেক্স সেন্টেন্স করে পালে, সেটা কিন্তু হবে না। রিলেটিভ ক্লজ মেনশন থাকলে অবশ্যই WH ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আর WH ওয়ার্ড ইউজ করার পরে দেখবে যে ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি হলো, সেখানে যেন একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্বটা অনেক সময়ই দেখা যাচ্ছে যে থাকছে না বা থাকে না। অনেকের খাতা থেকে দেখা যায় যে ফাইনাইট ভার্বটা থাকে না। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স হলেই কিন্তু দুটো ফাইনাইট ভার্ব থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্স হলেও কিন্তু দুটো ফাইনাইট ভার্ব থাকবে, মানে মোর দ্যান ওয়ান। আর সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। মোটামুটিভাবে সেন্টেন্স নিয়ে এটা বলে দেওয়া হলো। আর ডিগ্রি সম্বন্ধে কয়েকটা কথা বলে দিয়ে শেষ করছি আজকের ভিডিও। হ্যাঁ, যেমন ধরো যদি বলা থাকে খুব সিম্পল, ধরো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয়
সো গুড অ্যাজ হি। তো এক্ষেত্রে সবাই তোমরা জানো যে নো আদার দিয়ে করতে হয়, কিন্তু অনেক সময় থাকছে যে ক্যালকাটা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিটি, হ্যাঁ, ইন ইন্ডিয়া। তাহলে এই ওয়ান অফ দ্য থাকার জন্য কিন্তু ভেরি ফিউ দিতে হবে। এটা কিন্তু অনেকেই ভুল করে, ভেরি ফিউটা না দিলে কিন্তু ওয়ান অফ দ্য থাকলেই ভেরি ফিউটা আনতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকগুলো সিটি রয়েছে, গ্রেটেস্ট সিটি রয়েছে, তার মধ্যে কলকাতা হচ্ছে অন্যতম। ভেরি ফিউ মানে হচ্ছে অল্প কয়েকটি সিটি আছে যেটা কলকাতার মতন এত বড়। তো ভেরি ফিউ না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করা থাকলে পরের ভিডিওটি যেতে তোমাদের কাছে খুব কম সময়ের মধ্যে চলে যাবে। খুব তাড়াতাড়ি আমরা রাইটিং স্কিলের একটা ভিডিও বানাচ্ছি তোমাদের পরীক্ষারই আগে, যাতে তোমরা তোমাদের যে ডাউটসগুলো সেগুলো ক্লিয়ার করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।